Friends, welcome back to my channel. We will continue Sylvia Plath's Daddy. Daddy is a kind of confessional poem written by American poet and novelist Sylvia Plath. The second stanza: Daddy, I have had to kill you. You died before I had time. Marble heavy, a bag full of God, ghastly statue with one grey toe, big as a fresco seal. So this is the second stanza. Now we will deconstruct it. Daddy, obviously the very nursery rhyme tone is continued, but with a different attacking mode. Daddy, I have had to kill you means the poet has detestation, as if she has murdered him. যেন অসন্তুষ্টি, বাবার উপরে সন্তুষ্ট নয় আদৌ, সেই জন্য আই হ্যাভ হ্যাড টু কিল ইউ, আমাকে তোমাকে মারতে হয়েছে। আমরা বায়োগ্রাফিক্যাল রেফারেন্স জানি যে অটো প্ল্যাথ সিলভিয়া প্ল্যাথের অষ্টম জন্মদিন পালনের কিছু পরেই 1.5 সপ্তাহ মতো পরে মারা গিয়েছিলেন। তিনি মারেননি, কিন্তু যেন তিনি তাকে মার্ডার করে ফেলেছেন। আই হ্যাভ হ্যাড টু কিল ইউ মানে দেয়ার ওয়াজ নো আদার ওয়ে বাট টু কিল হিম। এখানে আমরা বুঝতে পারছি একটা শকিং এবং ভায়োলেন্ট সেন্টিমেন্ট রয়েছে, হুইচ এক্সপ্রেস দ্য অ্যাঙ্গার অফ দ্য স্পিকার। এটা কনফেশনাল পোয়েম, ড্যাডিকে অ্যাড্রেস করছে, ফলে এখানে অ্যাপোস্ট্রফি অলংকার রয়েছে। ড্যাডি, আই হ্যাভ হ্যাড টু কিল ইউ, ইউ ডায়েড বিফোর আই হ্যাড টাইম। সেটাই তিনি বলছেন যে তুমি মারা গেলে আমার সময় হয়ে ওঠার আগে। আমার সময়ের মানে আমি তোমাকে হত্যা করার আগে, এটা বোঝাতে পারে। অথবা টাইম টু গেট টু নো ইউ ফুললি, তোমাকে ভালো করে জেনে ওঠার আগে। এটাকে আমরা এভাবেও ব্যাখ্যা করতে পারি, বিফোর আই হ্যাড টাইম মিন্স বিফোর আই হ্যাভ টাইম টু মেক ইউ প্রাইড। তাকে গর্বিত করার আগেই, তার মেয়েকে ভালো করে জানার আগেই তিনি প্রয়াত হয়েছিলেন। মার্বেল হেভি, এই মার্বেল হেভি টার্মটা রিলেটেড মোর টু হার্ট দেন দ্য ফিজিক্যাল স্ট্রেচার। মার্বেল হেভি বলতে বোঝানো হচ্ছে হৃদয়ের দিক দিয়ে ড্যাডি দ্য ফাদার ফিগার ওয়াজ ক্রুয়েল। ফলে এখানে দুটো অর্থে বোঝানো যেতে পারে। দ্য স্টিফ হেভিনেস অফ দ্য কর্পস, এটাও বোঝাতে পারে দ্য স্টিফ হেভিনেস অফ দ্য কর্পস। ফলে কবরের ভিতরে তার যে মৃতদেহ রয়েছে সেটা এখন হেভি, সেই জন্য মার্বেল হেভি। অথবা এটা ইন্ডিকেট করছে ইভেন এ মার্বেল গ্রেভস্টোন, কবরের উপরে পাথরের, মার্বেল পাথরের গ্রেভস্টোন তৈরি করে দেওয়া থাকে, যেটা ডোম হয়। ফলে এটা মার্বেল হেভি। এ ব্যাগ ফুল অফ গোল্ড, এর রেফারেন্স একটু অন্যভাবে আমরা 13th স্ট্যাঞ্জাতে পাবো। বাট দে পুলড মি আউট অফ স্যাক, যখন তিনি সুইসাইডাল অ্যাটেম্প্ট করেছিলেন, তারা তাকে যখন সুস্থ করে তুলেছিল, তিনি এভাবে নিজেকে বলছেন যে তার বোনসগুলোকে আঠা দিয়ে, হাড়গুলোকে আঠা দিয়ে জুড়ে দিয়েছিল এবং তারা তাকে বের করে এনেছিল স্যাক থেকে, বস্তা থেকে। বাট দে পুলড মি আউট অফ স্যাক। ঠিক এখানেও একটা রেফারেন্স আমরা পাচ্ছি, এ ব্যাগ ফুল অফ গড। তার ফাদার্স ডেসক্রিপশন দিচ্ছে এভাবে, এ ব্যাগ ফুল অফ গড। ফলে ব্যাগ রেফার্স টু দ্য স্কিন অ্যারাউন্ড আওয়ার বডিজ ইজ নাথিং বাট এ ব্যাগ। এবং গড বাবাকে বুঝিয়েছেন অনেকগুলো অর্থে, এটা বোঝাতে পারে। নাম্বার 1, হি কন্ট্রোলড হার ওয়ার্ল্ড, এ সর্ট অফ গড ওভার হার লাইফ। তার জীবনের সমস্ত কিছু নিয়ন্ত্রণ করত, তাই ঈশ্বরের সমান। নাম্বার 2 রেফারেন্স গড বলতে আমরা বলতে পারি, পারহ্যাপস হিজ ডেথ caused memories of him to have more control over the speaker's life. So he seems to her to be as powerful as God, because after death, the unseen presence of the father is the controlling power of Sylvia Plath now. Number 3, the God might refer to the Nazi figure. পরের দিকে আমরা তার ফাদার ফিগারকে নাজি ফিগার হিসাবে যেখানে রিপ্রেজেন্ট করছে, সেখানে গড রেফারেন্স আমরা আনতে পারি। অথবা গড বলতে বোঝানো হচ্ছে দ্য আনসিন প্রেজেন্স অফ প্যাট্রিয়ার্কি,
পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার যে অদৃশ্য উপস্থিতি এবং মহিলাদের নিষ্পেষিত করে, তাদেরকে ভ্যাম্পায়ারের মতো করে শোষণ করে তাদেরকে, সে কথাটাও এই গড টার্মটার দ্বারা বোঝানো যেতে পারে। However, the father was a bag full of God, ঘ্যাস্টলি স্ট্যাচু, এবং ফাদার ফিগারকে এখানে লার্জার দ্যান লাইফ ক্যারেক্টার হিসাবে তুলনা করা হচ্ছে। ঘ্যাস্টলি স্ট্যাচু, ঘ্যাস্টলি মিনস ইট ইজ নট নর্মাল স্ট্যাচু, হি ইজ ফ্রাইটেনিং লাইক এ গার্গোয়েল, একটা বিশাল বড় জান্তব প্রাণীর মতো স্ট্যাচুর মতো সে, ঘ্যাস্টলি স্ট্যাচু উইথ ওয়ান গ্রে টো, big as a fresco seal, ফলে the statue is gigantic, big, enormous, large in size, as a fresco seal, কার মতো? ফলে এখানে সিমিলি অলঙ্কারের দ্বারা এক্সপ্লিসিট কম্পারিজন করে স্ট্যাচুটাকে বোঝানো হচ্ছে ফ্রিস্কো। ফ্রিস্কো মিনস ফ্রান্সিসকো, স্যান ফ্রান্সিসকো জিওগ্রাফিক্যাল রেফারেন্স আনা হয়েছে। তার যে বড় বড় শিল, শিল হচ্ছে এক ধরনের বড় সামুদ্রিক প্রাণী, সেই সামুদ্রিক প্রাণীর মতো। ফলে একটা বিশাল বড় গ্রে টো রয়েছে এবং সেই টোটা ফ্রিস্কো সিলের মতো। আসলে এখানে ড্যাডির যে প্রেজেন্টেশন আমরা পাচ্ছি একটা লার্জার দ্যান লাইফ ক্যারেক্টার হিসাবে, অল পারভেডিং তার প্রভাব রয়েছে। অ্যাকচুয়ালি হি ওয়াজ হার্ডেন্ড উইদাউট ফিলিং, সেই জন্য তাকে মার্বেল হেভি বলে বলা হয়েছে। অ্যান্ড নাও দ্যাট হি ইজ ডেড, she thinks he looks like a enormous ominous statue, এখন মারা যাওয়ার পরে তার যে গ্রেভস্টোন কিংবা তার প্রভাব সিলভিয়া প্ল্যাথের জীবনে একটা এনরমাস অমিনাস স্ট্যাচুর মতো, অল পারভেডিং ইফেক্ট। ফলে এই ঘ্যাস্টলি স্ট্যাচুকে আমরা গার্গোয়েলের সঙ্গে তুলনা করতে পারি। গার্গোয়েল ইজ দিস ফিগার। অ্যাকচুয়ালি দ্য ড্যাডি is presented like the Colossus, larger than life patriarchal figure, but here the figure has a distinctly social and political aspect, এবং এটাকে জিওগ্রাফিক্যালি বিভিন্ন লিটারারি অ্যাসোসিয়েশন দ্বারা এটাকে বড় করে দেখানো হচ্ছে যে এ ব্যাগ ফুল অফ গড, ঘ্যাস্টলি স্ট্যাচু উইথ ওয়ান গ্রে টো, big as a fresco seal. So this is the presentation of daddy, and daddy is spreading larger and larger. এখন আমাদের মনে হতে পারে what is speaker's view of God? We can think whether it is true God, then why the term ghastly has been used. Actually the speaker's presentation of the father figure is an enigma. Is it a positive God or negative? We can remember here the very term false God as used by Pablo Neruda in his famous poem The Way Spain Was. There is also the contrast between the Republican and the nationalists supported by the fascism. So the impact of fascism might be referred to as false God, and so this remains a question, and when we will go through the text we will explore layer by layer the God or false God, whether it is positive or supportive God or it is the negative and destructive false God. Actually fresco seal refers to San Francisco. সান ফ্রান্সিসকোর এই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই আটলান্টিকে আমরা সিল দেখতে পাই। অ্যাকচুয়ালি সেই স্ট্যাচুটাকে বর্ণনা করতে গিয়ে সিল, সান ফ্রান্সিসকো এই সমস্ত রেফারেন্স কবি এনেছেন। এখানে আমরা একটু দেখে নেব দ্য সোর্স অফ দ্য ভ্যাম্পায়ার অ্যান্ড ফ্রিস্কো সিল ইন প্ল্যাথস ড্যাডি। আমরা পরে এই ড্যাডিকেই ডেভিল হিসাবে, ফলস গড হিসাবে কিংবা ভ্যাম্পায়ার হিসাবে দেখানো হচ্ছে সেটা দেখতে পাবো। অ্যাকচুয়ালি সিলভিয়া প্ল্যাথস ফার্স্ট পোয়েম অ্যাবাউট বিজ, দ্য বি কিপার্স ডটার, predates her own beekeeping activities and so likely reflects the influence of her father Otto Plath, whose major etymological study was bumblebees and their ways. এটা নিয়েই তিনি গবেষণা করতেন। তা যাই হোক, বায়োগ্রাফিক্যাল রেফারেন্স তিনি এনেছেন
So both the vampire and the frisco seal in her poem Daddy are almost certainly biographical references to her father's research and publication. যেখানে তিনি ভ্যাম্পায়ার পরে একটু পরেই সেটা আমরা কবিতার শেষের দিকে পাবো যে ভ্যাম্পায়ার বলে যেখানে বলছেন ফাদার্স রিসার্চের মধ্যে এই যে মিউসিড লার্ভা অফ দ্য ফ্রান্সিসকো বে রিজিয়ন হুইচ সাকস ব্লাড অফ নেস্টিং বার্ডস, a study that documents the endurance, tenacity and enormous destructiveness of these larvae. এই মাছির যে লার্ভাগুলোর কথা তিনি গবেষণা করতেন তার রেফারেন্স থেকে সেই জন্য তার বাবাকে ভ্যাম্পায়ার লাইক ফিগার হিসাবে দেখিয়েছেন। While most of the geographical references in Plath's poetry are to New England or England, Daddy refers to San Francisco in the lines ghastly statue with one grey toe, big as a frisco seal and a head in the freakish Atlantic. These lines identify the Daddy in the poem as a colossus who stretches across America from the Atlantic to the Pacific, a colossus even larger than the one described in the Colossus. Colossus কবিতাতে যেভাবে বর্ণনা করা হয়েছে তার চেয়েও বড় কলোসাস, একটা বিশাল বড় স্ট্যাচুকে কলোসাস বলা হচ্ছে। These seemingly obscure details are in fact reference to Plath's father, the ghastly statue with grey toe, is Otto Plath's gangrenous leg. এবং আমরা জানি ডায়াবেটিসে তার পায়ের গ্যাংগ্রিন হয়ে যায় এবং সেটা অ্যাম্পুটেট করতে হয় এবং তারপরে তিনি মারা যান, যদিও রং ট্রিটমেন্টে, কারণ তিনি প্রথমে ভেবেছিলেন তার ক্যান্সার হয়েছে। অ্যান্ড স্যান ফ্রান্সিসকো বে ইজ হোয়ার হি কন্ডাক্টেড হিজ রিসার্চ অন মিউসিড লার্ভা। ফলে এই লার্ভাগুলোকে নিয়ে তিনি গবেষণা করতেন এই স্যান ফ্রান্সিসকো বে রিজিয়নে। আবার তার নিজের পায়ে ছিল একটা গ্যাংগ্রিন, সেখান থেকে তিনি গ্যাস্টলি স্ট্যাচু উইথ ওয়ান গ্রে টো, ফলে এই বায়োগ্রাফিক্যাল রেফারেন্স তিনি কিন্তু এনেছেন তার। And a head in the freakish Atlantic where it pours bean green over blue in the waters of beautiful Nauset. I used to pray to recover you, ach do. So this is the third stanza and continues the sense expressed in the second stanza. তিনি বলছেন যে তার বাবা যে কিনা একটা লার্জার দ্যান লাইফ স্ট্যাচু, যার পাটা স্যান ফ্রান্সিসকোর সিল আর মাথাটা ফ্রিকিস আটলান্টিক। এই ফ্রিকিস রেফার্স টু ডিসগ্রান্টেড, মিনস হুইমজিক্যাল, খেয়ালি, or freakish Atlantic might refer to oozy or capricious, abdari. Again, this word freakish may refer to abnormal, grotesque and bizarre, অদ্ভুত, অস্বাভাবিক, এবং এটার সঙ্গে একটা রেজেম্বলেন্স রয়েছে তার ফাদার লাইক ফিগারের। ফলে তার বাবার মাথাটা যেন ফ্রিকিস আটলান্টিকে, পাটা স্যান ফ্রান্সিসকোতে, একটা বিশাল বড় স্ট্যাচু, ghastly statue it was. Where it pours bean green over blue. Bean green মেটাফরের রেফারেন্স রয়েছে। গ্রিন, দ্য বিন লাইক গ্রিন, অ্যাকচুয়ালি যেন আটলান্টিক যেখানে এটা ঢালছে আটলান্টিকের উপরে, ওভার দ্য ব্লু, ব্লু রেফার্স টু দ্য ব্লু ওয়াটার অফ আটলান্টিক, দ্য বিন গ্রিন in the waters of beautiful Nauset. Nauset is a region on the shore of Massachusetts, and the speaker even comes out now to see the beauty of Nauset. তিনি যেন এখন সুন্দর নজেটকে দেখতে পাচ্ছেন আফটার দ্য ডেথ অফ হার ফাদার, কারণ তিনি আগে যেন বেরোতে পারতেন না। সি লেড দ্য লাইফ জাস্ট লাইক দ্য কেজেড বার্ড, খাঁচায় বন্দি পাখির মতো জীবনযাপন করতেন। ফলে এখানে একটা ফ্রিডমের রেফারেন্স আমরা পাচ্ছি। Actually these lines show us that the statue stretches from coast to coast of the United States with a toe in the Pacific and a head in the Atlantic. ফলে যেন উপকূল থেকে উপকূলে ইউনাইটেড স্টেটসের বিস্তৃত হয়ে আছে এই স্ট্যাচুটি। The statue is actually the image of the speaker's dead father in her head. তার মাথায় থাকা বাবার যে ডেড ফাদার তার ইমেজটাই যেন এটা। I used to pray to recover you,
ইউজ টু কথাটা বোঝাচ্ছে যে তিনি অতীতে প্রার্থনা করতেন, কিন্তু এখন তিনি আর যেন প্রার্থনা করেন না। She does not pray to get her father back anymore. I used to pray to recover you. Recover মানে to regain, তোমাকে ফিরে পাওয়া, ফেরত পাওয়া। or recover might also mean get well or healthy. আমি আগে প্রার্থনা করতাম তোমার সুস্থতা নিয়ে, তুমি স্বাস্থ্যবান থাকো, কিংবা আমি আগে প্রার্থনা করতাম তোমাকে ফিরে পাওয়ার জন্য। মানে এখন আর আমি প্রার্থনা করি না, কারণ আমি বুঝতে পেরেছি হোয়াট ইউ অ্যাকচুয়ালি আর, তুমি আসলে কি, এবং এই আসলে তুমি কি এটা তিনি বুঝতে পেরেছেন। সেই টার্মগুলো কিন্তু তিনি জিওগ্রাফিক্যাল এবং পলিটিক্যাল টার্মের দ্বারা কিন্তু টার্মিনেট করেছেন। কারণ এখানে ফ্রিকিস আটলান্টিক হচ্ছে যদি তার এই স্ট্যাচু লাইক ফাদার ফিগারের মাথা হয়, ফ্রিকিস শব্দটা বুঝিয়ে দিচ্ছে দ্য ব্রেন ওয়াজ, দ্য হেড ওয়াজ হুইমজিক্যাল, অর ইট মাইট বি অ্যাবনর্মাল অ্যান্ড বিজার। আচডু, আচডু ইজ দ্য জার্মান এক্সপ্রেশন। তিনি জার্মান ল্যাঙ্গুয়েজে এটা প্রকাশ করেছেন ও ইউ, ও ইউ, আই ডোন্ট ওয়ান্ট দ্যাট ইউ রিকভার নাও। আমি চাই না তুমি এখন আর উঠে আসো, তুমি এখন কবর থেকে উঠে আসো, কি সঙ্গ দাও, কিংবা তুমি আমার পাশে থাকো, আমি আর এখন চাই না। এটা একটা এক্সক্লামেশন। অ্যাকচুয়ালি প্লাথস ফাদার ওয়াজ এ জার্মান ইমিগ্রেন্ট, which probably explains why she is writing this little sigh in his language when she thinks of praying to get back from the dead. ফলে বাবাকে যখন মৃতদের কাছ থেকে ফেরত পেতে চাইছে, তাই সেখানে তার মনের অবস্থা বোঝানোর জন্য সে জার্মান ল্যাঙ্গুয়েজে এই এক্সপ্রেশনটা দিয়েছে। তবে আমরা দেখব পরবর্তীকালে, পরবর্তী সময়ে কবিতা যত এগিয়েছে, আচডু না ব্যবহার করে তিনি পরে ইংলিশ ও ইউও ব্যবহার করেছেন। যাই হোক, সেকেন্ড অ্যান্ড থার্ড স্ট্যাঞ্জা অ্যাকচুয়ালি প্রেজেন্টস দ্য ফাদার লাইক ডেড ফিগার, father's dead figure just as a big statue, and it is a god, but we will identify what type of god it is, whether it is good or it is the false, bad, destructive and patriarchal god. The understanding of this poem will remain incomplete if we don't know the facts or the real facts about Sylvia Plath's daddy. So who is this daddy? Otto Emil Plath, যিনি 1885 সালে জন্মেছিলেন 13 এপ্রিল, 5 নভেম্বর 1940 সালে প্রয়াত হন। এই অটো এমিল প্ল্যাথ অ্যাকচুয়ালি ইজ দ্য ড্যাডি, কিন্তু এই কবিতায় খানিকটা সিম্বলিক্যালি, পলিটিক্যালি, সোশ্যালি প্রেজেন্টেড তিনি হয়েছেন, এবং তিনি 5 নভেম্বর মারা যান সিলভিয়া প্লাথের অষ্টম জন্মদিন পালনের 1.5 সপ্তাহ পরে। হি ওয়াজ এ জার্মান আমেরিকান অথর অ্যান্ড প্রফেসর অফ বায়োলজি অ্যান্ড জার্মান অ্যাট বস্টন ইউনিভার্সিটি। তিনি জার্মান ভাষা এবং বায়োলজি পড়াতেন। এন্টোমোলজিস্ট ছিলেন উইথ স্পেসিফিক এক্সপার্টাইজ অন বীজ, বাম্বল বীজের উপর গবেষণা করতেন। হি ওয়াজ দ্য ফাদার অফ আমেরিকান পোয়েট সিলভিয়া প্ল্যাথ, ওয়ারেন প্ল্যাথ অ্যান্ড দ্য হাজব্যান্ড অফ অরেলিয়া প্ল্যাথ। হি রোট দ্য 1934 বুক বাম্বলবিজ অ্যান্ড দেয়ার ওয়েজ, এই বিখ্যাত বই একটি লিখেছিলেন। অটো এমিল প্ল্যাথ গ্র্যাবোতে জন্মগ্রহণ করেছিলেন, জার্মানির। তিনি থিওডর প্ল্যাথ বলে একজন কর্মকারের 6 জন সন্তানের বড় সন্তান ছিলেন, এবং তিনি যখন বুঝতে পারলেন যে এই পেশা জার্মানিতে ভালো হচ্ছে না, তখন তিনি ইউনাইটেড স্টেটসে চলে আসেন 1900 সালে। 1900 সালের সেপ্টেম্বরে তিনি আমেরিকা চলে আসেন। আফটার রিডিং দ্য রাইটিংস অফ চার্লস ডারউইন, Plath also developed, Plath means Otto Plath, developed an interest in biology. In the following year, Plath taught and studied in both German and biology. In 1912, he earned an MA from the University of Washington. Washington University থেকে তিনি MA পাস করেন। Beginning in 1922, Plath taught at Boston University. In 1925, Plath earned an MS from Harvard University, and in 1928, he earned a PhD in science, also from Harvard. In 1940, Plath saw a doctor due to an infection on his foot.
পায়ে একটা ইনফেকশনের জন্য ডাক্তার দেখান। ইট ওয়াজ দেন দ্যাট দ্য ডক্টর ডায়াগনোজড হিম অ্যাজ হ্যাভিং অ্যান অ্যাডভান্সড কেস অফ ডায়াবেটিস and his foot infection was identified as gangrene. He died soon after on November 5, 1940 when Sylvia was 8 years old. Even though the poem Daddy says I was 10 when they buried you, কবিতায় এই ড্যাডি কবিতায় শেষের দিকে আমরা রেফারেন্স পাবো যে তিনি বলছেন আমি 10 বছর ছিলাম যখন তারা তোমাকে কবর দিয়েছিল। যাই হোক, এই বায়োগ্রাফিক্যাল রেফারেন্সগুলো একটু একটু বিচ্যুতি যদিও রয়েছে, না হলে কিন্তু একদম কনফেশনাল টোনে এই ড্যাডি কবিতায় ড্যাডিকে প্রেজেন্ট করে। থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ওয়াচিং দিস ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল টু গেট the more updates.